নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাই ভালো আছেন তো? রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে আপনাদের জন্য একটা ভারী মিষ্টি গল্প নিয়ে এসেছি। আজকে যে গল্পটি পড়ে শোনাবো আপনাদের সকলের খুব ভালো লাগবে, আমি নিশ্চিত। আজকে পড়ব প্রতিভা বসুর লেখা গল্প নতুন পাতা। একটু বেশি তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিলেন উত্তমা সুন্দরী। সুবিধে মতন পাওয়া গেল। নিজেরও সহায় সম্বলের তেমন জোর নেই যে মেয়েকে বড় করবেন লেখাপড়া শিখিয়ে। বিধবা মানুষ, ভাসুরের আশ্রয়ে দিন কাটছে, তাই নানা দিক বিবেচনা করে ঠিক করে ফেললেন সম্বন্ধ। মেয়েটা একটু পাগলা পাগলা, বয়সের তুলনায় ছেলে মানুষও খুব। একটা মাত্র মেয়ে, স্বামী স্ত্রী আদর দিয়েছিলেন প্রচুর, যা যখন চাই তাই সই। এই করে করেই বোধহয় নষ্ট হয়েছে একটু। এ বাড়িতে এখন অন্তত তাই মত। ভাসুরের গাদাখানেক ছেলেপুলে, তারা কেমন সময় মতো খায় দায়, স্কুলে যায়, এর সেসব বালাই নেই। খাবে যখন খুশি তখন, অর্থাৎ সারাদিন পেলে তাই ভালো। আর স্কুলে তো যাবেই না। 13 বছরের বলিষ্ঠ মেয়ে, এই নিয়ে ক্লাস 7 দুবার ফেল করলো। পড়ে না, শোনে না, ফেল না করে করবে কি? আর তাতে আর তার কোনো লজ্জাও নেই, দুঃখও নেই, বরং সুখী। কেননা জ্যাঠামশাই বলেছেন, আর তোমার স্কুলে গিয়ে কাজ নেই, কান কাটা সেপাই হয়ে বাড়ি বসে ঘাস খাও। বিয়ে ঠিক হবার পরে তার আরও আনন্দ। একেবারে নিঃসংশয় হলো যে আর পড়তে হবে না। বইগুলোকে চুপে চুপে ছিঁড়ে ফেললো চিলেকুঠের ছাতে বসে। মনে মনে অনেক সুখের কল্পনা করতে লাগলো, চুরি করে আচার খেতে খেতে। তারপর নিচে নেমে কি ভেবে ঘুমন্ত জ্যাঠতো বোনের চুলের বেনিটা কচ করে কাঁচি দিয়ে কেটে মার পাশে এসে চুপটি করে শুয়ে রইল। পাত্রপক্ষ নিতান্তই মধ্যবিত্ত গৃহস্থ। ঢাকা শহর থেকে কয়েক স্টেশন দূরে কুর্মিটোলায় থাকে। শ্বশুর স্টেশন মাস্টার আর শ্বশুরের ছেলে স্কুল মাস্টার। বিএ পাশ করে 70 টাকা মাইনেতে কয়েক মাস মাত্র মাস্টার হয়েছে সেখানে। আরও 2 ভাই আছে, মা আছে, বুড়ি ঠাকুমা আছে। কোয়ার্টারটি সুন্দর, বাগান ঘেরা ছোট্ট একতলা। একটু দূরে ঝিরিঝিরি তেঁতুলতলায় মস্ত ইঁদারা। রেল লাইনের বেড়ার ওপারে বুধি গাই। আবার কুকুরও আছে একটি, খাড়া খাড়া কান, থুকথুকে পোকা, তিত্তিরে ল্যাজ, এইটুকু একটা বাংলা কুকুর। সুনীল অর্থাৎ পাত্র আর ভাইয়েরা তাকে খুব ভালোবাসে। নাম বাঘা। ঢালাও করা লাল সুরকির চাতালে তার চেয়েও লাল কৃষ্ণচূড়ার গাছ, তার তলার ছায়ায় বাঘা তার প্যাকাটির মতো শরীর নিয়ে ঘুমিয়ে থাকে দিনের বেলা, আর রাত্রিরে পাহারা দেয়। মোটামুটি ছিমছাম ছোট্ট সচ্ছল শান্তির সংসার। উত্তমা সুন্দরী একদিন নিজে এসে সব দেখে শুনে গেলেন, খুশিও হলেন। দোষের মধ্যে শুধু এইটুকু, ছেলেটি যেমন রোগা তেমনই কালো, কিন্তু চোখ দুটি ভারী সুন্দর আর বড় লাজুক, বড় বিনীত। কে বলবে এই ছেলে আবার ছেলে ঠ্যাঙায় স্কুলে গিয়ে। স্বামী যা রেখে গিয়েছিলেন তার সবই তিনি খরচ করলেন এই বিয়েতে। ওদের বেশি দাবি দেওয়া ছিল না। নগদ টাকায় ছেলের অমত, চাপাচাপি করায় বাপের অমত। মা সাথে নেই পাঁচে নেই, তিনি কিছু বললেনই না। কেবল বুড়ি ঠাকুমা ক্যাটক্যাট করে অনেক কিছু আদায় করলেন। তা বুড়িকে চুপ করাবার মতো সবই দিলেন উত্তমা সুন্দরী। জোড়া পালঙ্ক দিলেন, লিখবার টেবিল দিলেন, চেয়ার দিলেন, আলনা দিলেন, জামাইকে ঘড়ি আর সোনার বোতাম দিলেন, মেয়ের গায়ে 30 ভরি সোনা দিলেন। এত দেয়ার ঘটা দেখে রাগ করলেন ভাসুর। উত্তমা সুন্দরী নিঃশব্দে সেই রাগটুকু হজম করলেন। এই তো তার সব, এছাড়া আর কি আছে তার? জিনিসপত্র দেখে, গয়নাগাটি, নতুন নতুন শাড়ি ব্লাউজের বহরে সাবের আর মজার সীমা নেই। রাত্রিবেলা মার গলা জড়িয়ে ধরে বলল, আর মাত্র 2 দিন বাকি, তারপর এসব আমার না মা। মার চোখে জল আসে, ভাঙা ভাঙা গলায় বলেন,
তোমার না তো কার, সব আমার সোনার। কিন্তু 13 বছরের পাগলাটি সাবি এটা বোঝেনি যে মাকে ছাড়বার দিন ঘনিয়ে এসেছে। যা খুশি তাই করার পালা এবার ফুরোলো। গোলমালটা বিয়ে রাত্রিতেই হলো একটু, সন্ধ্যায় লগ্ন ছিল আর সব নিরাপদই হলো, কিন্তু অচেনা অজানা কালো রঙের রোগা ছেলেটার সঙ্গে একা ঘরে শুতে সে কোনো মতেই রাজি নয়। চুপে চুপে ডেকে নিয়ে উত্তমা সুন্দরী অনেক কিছু বুঝিয়ে পটিয়ে তবে ঘরে পাঠালেন। হয়তো প্রচুর পরিমাণে আচার আর আমসত্ত্বের লোভেই এমন সাংঘাতিক কার্যটি সমাধা করতে অবশেষে রাজি হয়েছিল সে। মধ্যরাত্রি কিন্তু ঠিক পালিয়ে এলো মার কাছে। বাড়ির লোকেরা পরদিন সকালে ফিসফাস করলো, এরকম একটা নির্বোধ মেয়েকে এতটুকু বয়সে বিয়ে দেওয়াই অন্যায় হয়েছে উত্তমার। উত্তমা সুন্দরী ম্লান মুখে চুপ। এমনকি বা ছোট, 13 বছর পূর্ণ হয়ে প্রায় 14 হতে চলল, দেখতে শুনতে মনে হয় 16। জামাইয়ের মুখ যেন থমথমে দেখালো। কে জানে কি করেছে কি বলেছে। শঙ্কিত প্রাণে সারাক্ষণ মেয়েকে এ কথা ও কথা সে কথা দিয়ে কেবলই উত্তমা সুন্দরী বোঝালেন যে এই রোগা কালো রঙের ছেলেটি এখন তার সব। বাসি বিয়ের দিন অসুবিধে নেই, মার গলা জড়িয়েই রাত কাটালো। আর মা সারা রাত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সিদ্ধিদাতা গণেশ মা লক্ষ্মী মা কালী 33 কোটি দেবতার পায়ে মেয়ের সুমতির জন্য প্রার্থনা জানালেন। কাকস্য বেদনা। পরের দিন দুপুরের গাড়িতে যাবার সময় একেবারে হুলুস্থুল। কি কান্নাই যে কাঁদলো তার ঠিক নেই, না যাবার জন্য কি কাণ্ডই যে করলো তারও ঠিকানা নেই। যতই ছেলে মানুষ থাকুক, যতই পাগলাটি হোক, সত্যি সত্যি নির্বোধ তো আর নয়। তাই এরকম একটা অনর্থ করতে পারে বিয়ের ব্যাপারে, সেটা উত্তমা সুন্দরীর মাথায় আসেনি। অগত্যা তিনি সঙ্গে গেলেন, কিন্তু এই করারে যে কুর্মিটোলা স্টেশনে তিনি নামবেন না। তার আগের স্টেশনে তেজপুর, সেখানে নেমে থাকবেন। সেখানে তার বোন আছেন, তার বাড়িতে থাকবেন। পরের দিন সকালে দুজনে মিলে তাকে দেখে আসবেন। সাবি রাজি হলো তাইতেই। একদম মা ছেড়ে যাবার চাইতে এইটা ভালো। তেজপুর স্টেশনে অবশ্যই আর এক পশলা কান্ডাকাটির ধুম হলো। শ্বশুরবাড়ির লোকেদের মুখে বিরক্তির রেখা কুঞ্চিত হতে দেখলেন উত্তমা সুন্দরী। ভয়ে বুক কাঁপল তার। সুনীলদের বাড়ি এসে এতগুলো অচেনা লোকেদের মধ্যে কয়েকদিন লজ্জায় ভয়ে চুপচাপ থাকলো সাবি। মার শেখানো মতো গুরুজনদের প্রণাম করলো, শান্ত হয়ে বসে থাকলো। সমবয়সী ছোট দেওরটি যখন ভাব জমাতে চেষ্টা করলো, তখন খুশিও হলো একটু। সেই রোগা টিংটিঙে বাঘ কুকুরটির সঙ্গে গল্প হলো খানিক। কৃষ্ণচূড়া ফুল বিষয়ে কিছু জ্ঞানমূলক আলোচনা। ট্রেনগুলো যতবার হুস করে পাস করলো, এই দেওরের সাহায্যেই জানলা দিয়ে দেখার সুযোগ ঘটল। মোটমাট এই উৎকৃষ্ট ছেলেটির জন্যই বাড়িটা খুব অসহনীয় লাগলো না। কোনো এক রাত্রে সুনীল করুণ গলায় জিজ্ঞেস করলো, আমাকে কি তোমার একটুও ভালো লাগে না? অনেক দূরে খাটের ওই প্রান্তে দেওয়ালে মিশে গিয়ে সাবি জবাব দিল, না। কেন? তুমি দেখতে বিশ্রী। সুনীল ব্যথিত হয়ে চুপ করল। একটু পরে আবার বলল, আমাদের বাড়ির কাউকে কি তোমার ভালো লাগে না? না। সবাই বিশ্রী? রঞ্জন ছাড়া। একটু চুপ করে থেকে, আর এই নেড়ি কুত্তাটার নাম বাঘা রেখেছো কেন? ওটার নাম ঘিয়ে ভাজা। সুনীল চুপ। 22 বছরের অপাপবিদ্ধ মফস্বলের ছেলে ভীরু ভীরু মনে থরথর বুকে কত কিছুই ভেবেছিল। সাবির সুন্দর মুখখানা দেখে কি মনে হয় সে এত নিষ্ঠুর, এত নির্বোধ? হঠাৎ জিজ্ঞেস করে, তোমার বয়স কত? 12, 13, 14, 15, 16, 17। লেখাপড়া শিখেছ? 7-এ উঠে 5, 6, 7, 8, 9, 10 বার ফেল করেছি। তোমার কি? না, আমার আর কি। রঞ্জনকে বুঝি এই জন্যই খুব পছন্দ হয়েছে। কেন, সেও কি ফেল মারে? সদা সর্বদাই। তাই ভালো। একটু পরে সুনীল আবার বলল, অত দূরে শুয়েছ কেন?
আমার ইচ্ছে। তুমি ভূত দেখেছ? ভূত? কেরোসিনের লণ্ঠন কমানো ঘরের দেওয়ালে বড় বড় চোখ করে তাকালো সাবি। কেন, ভূত আছে নাকি এখানে? অনেক। শাঁকচুন্নি, কন্দকাটা আর তিন ঠেঙি তো সর্বদাই ওই জানলাটার কাছে ঘোরাফেরা করে। হ্যাঁ হ্যাঁ। স্প্রিংয়ের মতো ছিটকে এসে সাবি সুনীলের বুকের কাছে মুখ লুকোল। সুনীল তার পিঠের ওপর সন্তর্পণে হাত রেখে বলল, এবার আর কিছু ভয় নেই, আমার কাছে এলেই ভূতেরা পালিয়ে যায়। সাবির আর সারা শব্দ নেই। পরের দিন সন্ধে হতে ঘুরঘুর করতে লাগলো শাশুড়ির পেছন পেছন, আর রাত্রিরে ঠিক গিয়ে তাঁর বিছানায় শুয়ে রইল শ্বশুরের জোড়া বালিশে মাথা দিয়ে আরাম করে। সবাই অবাক। রঞ্জন বলল, হ্যাঁ মা, বৌদি যে আজ আমাদের সঙ্গে শোবে। আমাদের সঙ্গে শোবে কি? যত সব অনাছিষ্টি কাণ্ড। ও বউ, বউ। সাবি ঘুমিয়ে কাদা। কখন যে সে এসে শুয়েছে কে জানে। শাশুড়ি বিরক্ত হয়ে জোরে জোরে ঠেলা দিতেই সে উঠে বসলো, চোখ মুছতে মুছতে। তারপরে ওরে বাবা রে, ভূত রে বলে আঁকড়ে ধরল শাশুড়িকে। আমি ও ঘরে শোবো না, ও ঘরে ভূত আছে। তোমার মুন্ডু, গজগজ করলেন শাশুড়ি। শ্বশুর বললেন, থাক না, শুয়েছে শুক না, ছেলে মানুষ, মা ছেড়ে এসেছে। ছেলে মানুষ না হাতি, লাগোয়া ঘর থেকে খেঁকিয়ে উঠলেন ঠাকুমা। 18 বছরের ঝানু মেয়ে, ঢং দেখো না, হতো আমাদের কাল, ঠোনা মেরে গালে চামড়া ছিঁড়ে দিত। দাও, উঠিয়ে দাও। অসভ্য বউ, বলা নেই কওয়া নেই, শ্বশুর শাশুড়ি রইল কোথায় পড়ে, সাত তাড়াতাড়ি খেয়ে শুলো এসে। মা কি এইটুকু শিক্ষাও দেয়নি? ভদ্রলোকের মেয়ের এই কি ব্যবহার? থাক মা থাক। শ্বশুর আবার একটা দুর্বল চেষ্টা করলেন প্রতিবাদ করতে। রাত করে আর ঝামেলা বাড়িও না। শাশুড়িও যে একটু রাগ করেননি তা নয়, এই কয়েকদিনের ব্যবহারে মোটেও খুশি হননি তিনি। বউ যেন বউই নয় মোটে, যেন কি এমন তরো। মাথার কাপড় তো অর্ধেক সময় থাকে না, সরম ভরমের বেলায় নেই। সারাদিন রোগা কুকুরটাকে নিয়ে ঘাটাঘাটি, আর রঞ্জনের সঙ্গে হাতাহাতি। এর মধ্যেই কয়েকবার দরজা খুলে লাইনের ধারে ছুটে গিয়েছে ট্রেন দেখতে। কড়া গলায় ধমক দিলেন তিনি, যাও শো গিয়ে। সারাদিন খেটে খুঁটে শুতে এলো, আর যত আপদ এসে জুটলো, যাও। ধমক খেয়ে জল ভরা চোখে আস্তে আস্তে উঠে গেল সাবি। চুপচাপ নিজের ঘরে বসে সবই শুনছিল সুনীল। তার ভূতের ভয়ের কৌশলটাই যে সাবিকে এই কষ্টটা দিল, এটা ভেবে মনটা ভারী খারাপ হয়ে গেল। সাবি আসতেই তার ফুটফুটে ফর্সা নরম হাতখানা নিজের কালো রোগা হাতের মুঠোয় তুলে নিল। আমার জন্যে বকুনিটা খেলে তুমি। সত্যি বলছি, ভূত তো এ ঘরে কিছু নেই। আমি তোমাকে, যাও বলে এক ঝাপটা মেরে সুনীলকে চেয়ার থেকে উল্টে ফেলে গনগনিয়ে আছাড় খেয়ে পড়ল মেঝেতে। কান্নার বেগে তার পিঠ ফুলে ফুলে উঠতে লাগলো। সুনীল নিজেকে সামলে উঠে বসলো কোনো রকমে। ভারী রাগ হলো তার। হলোই বা 22 বছর বয়স, একটা স্কুলের মাস্টার না সে, বিএ পাশ করেছে না, একটা পজিশন আছে না, ফাট করে আলো নিভিয়ে অন্ধকার করে দিল ঘর। তারপর জোড়া খাটে উঠে শুলো আরাম করে। কিন্তু ঘুম এলো না। কেন এলো না কে জানে। অন্ধকারে তাকিয়ে তাকিয়ে কিসের অপেক্ষায় দুরু দুরু করতে লাগলো বউ। মফস্বলের বাড়ি, অন্ধকারও সাংঘাতিক অন্ধকার, চোখ চলে না। মেঝেতে শুয়ে মেয়েটা করছে কি? এত অন্ধকারে শুনিলে নিজেরই তো ভয় করছে। ডাকবে নাকি উপরে উঠে শুতে? পরের মেয়ে, শেষে কি ঠান্ডা ফান্ডা লেগে মরবে? মরুক, আমার কি, ডাকতে গেলেই যেন সে আসবে। 7-5 ভাবতে ভাবতে একটু ঘুমিয়ে পড়েছিল বোধহয়। সহসা বুকের কাছে একটা উত্তপ্ত নিঃশ্বাসের ওঠা পড়ায় চমকিত হলো সে। সব রাগ ভুলে সুনীলের একটা অদম্য ইচ্ছে হলো তার গায়ে একটু হাত ছোঁয়াতে। কিন্তু ভয়ে কাঁটা হয়ে রইল, পাছে আবার রাগ করে সে সরে যায়। পরের দিন সকাল থেকে আর সাবির পাত্তা নেই। সঙ্গে সঙ্গে নেড়ি কুকুরটাকেও দেখা যাচ্ছে না কোথাও। খোঁজ খোঁজ খোঁজ। চুপ চুপ চুপ, কি লজ্জা কি লজ্জা। ঘরের বউ চন্দ্রসূর্যের মুখ দেখবে না, সে নাকি বেরিয়ে গেল। ছি ছি ছি, লজ্জায় ঘেন্নায় বাড়িসুদ্ধ লোকের প্রায় গলায় দড়ি দেবার দশা।
সুনীল বালিশের তলা থেকে ছোট্ট এক টুকরো চিঠি পেলে। তোমরা বিশ্রী, তোমাদের বাড়ি বিশ্রী, আমি তাই চলে গেলাম। খবরদার আমাকে আনতে যেও না, তাহলে মা আবার জোর করে পাঠিয়ে দেবেন। ইতি শ্রীমতী সাবিত্রী দত্ত। দত্তটা তার বাপের বাড়ির পদবী, সুনীলদের পদবী রায়। তলায় আবার পুনশ্চ দিয়ে লেখা, কিছু মনে করো না, বাঘাটাকেও নিয়ে গেলাম। এক বাক্যে সকলের এই সিদ্ধান্ত হলো যে আর যদি ওরা মেয়ে নিয়ে এসে কখনো দাঁড়ায় এই স্টেশনে, ধুলো পায়ে তৎক্ষণাৎ বিদায় করে দেবে তাদের। জোচ্চুরি করে পাগল ছাগল গছাবার জায়গা পায়নি বেটারা। একটা বিয়ে পাস ছেলে, তার ঘাড়ে এই ভূত। 1 মাসের মধ্যে ছেলের বিয়ে দেবো আমরা। মুখ চুন করে স্কুলে গেল সুনীল। স্কুলে গিয়ে পড়াতে পারল না। দিন কয়েকের দেখা দোষী মেয়েটার জন্যই তার মন কেমন করতে লাগলো। এদিকে এক জমের অরুচি বাংলা কুত্তা কোলে করে সাবি যখন এসে তাদের বাড়িতে পৌঁছল, মা তো অবাক। জ্যাঠা, জ্যাঠাইমা, জ্যাঠতো ভাই বোনেরা সব এসে ভিড় করে দাঁড়ালো। কি ব্যাপার, গলা নেই, কমা নেই, হঠাৎ একা একা কার সঙ্গে এলি, কেন এলি? সাবি চুপ। পালিয়ে চলে এসেছিস নাকি? সাবি চুপ। সর্বনাশ করেছে তোর মেয়ে, জ্যাঠাইমা আর্তনাদ করে উঠল। নে সাত করে আরও হাবা মেয়ের বিয়ে দে। জ্যাঠামশাই হুঙ্কার ছাড়লেন, বেরো বেরো শিগগির। নচ্ছার মেয়ে, পাজি মেয়ে, ভেবেছিস শ্বশুর বাড়ি থেকে চলে এসে এখানে সোনার থালায় ধান দুপা সাজিয়ে সবাই তোকে বরণ করবো? বেরো বেরো এখনই বেরো। থবড়া মেরে কোলের কুকুরটাকে ফেলে দিলেন, আর সেটা কেউ কেউ করে উঠল। ইস, কোথা থেকে আবার একটা নর্দমার কুকুর এনে হাজির করেছে। উত্তমা সুন্দরী পাথর। কি দুঃখের দশা নিয়েই তিনি এই ভবসংসারে এসেছিলেন। এই সাবিত্রীর আগে তাঁর 4টি পুত্র সন্তান জন্মেছিল। অদ্ভুত এক রোগ ছিল তাঁর। প্রত্যেকটি ছেলেই বিকৃত অঙ্গ নিয়ে জন্মাতো, 1 বছর 1.5 বছর হয়ে মারা যেত শেষে। কত ডাক্তার, কত কবিরাজ, কত সাধু, কত সন্ন্যাসী স্বামী চিকিৎসা করাতে আর বাকি রাখেননি। কিন্তু এর কোনো সঠিক কারণ ডাক্তাররা নির্দেশও করতে পারেননি, সারাতেও পারেননি। আবার যখন এই মেয়ে পেটে এলো, চেষ্টা করেছিলেন নষ্ট করে ফেলতে, শেষ পর্যন্ত পারেননি। তারপর যখন 1 মাথা কালো চুল আর 1 মুঠো জুঁই ফুলের মতো চেহারা নিয়ে জন্মালে, কি আনন্দ! এই সন্তানেরই নাকি তিনি অনিষ্ট কামনা করেছিলেন। ছি ছি, ভাবতেও শিহরিত হয়ে উঠেছেন। মেয়ে নিয়ে বুক জুড়ল বটে, কিন্তু তার 6 বছর পুরোতে না পুরোতেই বিধবা হলেন। সেই থেকে তো চলছে এর দুয়ার আর তার দুয়ার। বড় ভাইজির কাছে ছিলেন বছরখানে, হাতে টাকা ছিল তখন, অসুবিধে ছিল না। তারপর নিয়ে এলেন বর্দা, রইলেন সেখানে পুরো 3 বছর। ছোট ভাই থাকে নাগপুরে, সেখানে বছর 1.5। তারপর একেবারে রিক্ত হস্তে ভাসুরের কাছে। কিছু গয়না আর লাইফ ইন্স্যুরেন্সের 1000 টাকায় হাত দেননি এতকাল, তাও তো শেষ হয়েছে এই মেয়ের বিয়েতে। উত্তমা সুন্দরী কতক্ষণ হয়ে দাঁড়িয়ে থেকে হঠাৎ ছুটে এসে পাগলের মতো এলো পাতাড়ি কিলচর খুশি চালালেন মেয়ের পিঠে। জ্যাঠামশাই প্রজ্বলিত চোখে চলে গেলেন, ভাই বোনেরা হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। জ্যাঠাইমা রান্নাঘরে ঢুকলেন। কেবল কুকুরটাই এই অত্যাচারের বিরুদ্ধে ঘেউ ঘেউ প্রতিবাদ জানাতে লাগলো ক্রমাগত। দুপুরে চোখের জলে ভেসে একখানা সুনীলকে আর একখানা সুনীলের মাকে চিঠি লিখলেন উত্তমা সুন্দরী। তার মেয়েকে যেন তারা ক্ষমা করেন, বোকা নির্বোধ বলে ঠেলে না দেন। তিনি নিতান্ত নিঃসহায় বিধবা, অন্তত তাঁর উপর দয়া করেও যেন এবারের মতো মার্জনা করেন। তাদের চিঠি পেলেই মেয়েকে দিয়ে আসবেন তিনি নিজে গিয়ে। কয়েকদিন পর জবাব এলো 2 ছত্র। সুনীলের মার কাছ থেকেও না, সুনীলের কাছ থেকেও না, লিখেছেন সুনীলের বাবা নিজে। দুঃখিত, এই বেরিয়ে যাওয়া বউ আর আমরা ঘরে তুলতে পারবো না। কেননা ছেলে নিজেই বলেছে এই বউ যদি আবার এ বাড়িতে ঢোকে কখনো, তাহলে সেই বাড়ি ছেড়ে চলে যাবে। তাছাড়া শিগগিরই আমরা মনোমতো পছন্দ মতো আরেকটি পাত্রী স্থির করছি। ব্যাস, চুকলো।
উত্তমা সুন্দরী ঘরে খিল দিয়ে 2 দিন কাঁদলেন, 3 দিন খেলেন না। ভাসুরের মুখ থমথমে হয়ে রইল। জ্যাঠাইমা পাড়ায় ঘুরে জানিয়ে এলেন এই ভবিষ্যৎবাণী তিনি আগেই করেছিলেন। তারপর আবার কয়েকদিন পরের থেকে ঠিক হয়ে গেল সব। সবাই মেনে নিল সাবিকে। সে আগের মতোই স্বাধীন ইচ্ছে ঘুরতে ফিরতে লাগলো। 1 মাস যেতে না যেতে সকলেই ভুলে গেল যে সাবির আবার একটা বিয়ে হয়েছিল মাঝখানে। বরং ভালোই হলো, আইবুড়ো নামও ঘুচল, আবার মার বুক খালি করেও গেল না। কোথাও যেন একটা নিশ্চিন্ততাও অনুভব করলেন উত্তমা সুন্দরী। কপালে সিঁদুর নাইবা থাকলো, ঘন ভ্রমরকৃষ্ণ আঙুরের মতো থোকা থোকা চুলের মাঝখানকার সরু সাদা স্মৃতিতে লাল টুকটুকে রেখাটি কিন্তু জলজল করতে লাগলো সাবির। যত পাগলামি করুক, স্নানটি করে চুলটি আঁচড়ে এদিক ওদিক তাকিয়ে চুপে চুপে ঠিক চিরুনির ডগায় সিঁদুর নিয়ে রোজ ওই রেখাটি আঁকে সে। আর আঁকতে আঁকতে একখানা কালো আর লাজুক মুখ হঠাৎ করে ভেসে ওঠে চোখে। বুকের ভেতরটা একটা নাম না জানা অনুভূতিতে কাঁপতে থাকে অনেকক্ষণ ধরে। এমনিতেই বারণ তো, বিয়ের জল গায়ে লেগে বোধহয় আরও বেড়ে উঠল কচি লাউ ডাঁটার মতো। শরীর ফুরন্ত হলো, রং টুকটুকে হলো। আর যেটা সবচেয়ে আশ্চর্য, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো নিজে থেকেই কমে গেল তার। দলের সর্দারনি হয়ে ফোঁপর দালালি আর ভালো লাগলো না। দস্যিপনা শিথিল হলো। ভাই বোনেরা স্কুলে গেলে, জ্যাঠামশাই অফিসে গেলে, মা জ্যাঠাইমা দুপুরে ঘুমুলে সে একা একা এঘর ওঘর করে। চিলেকুটির ছাতে গিয়ে চুপচাপ বসে থাকে। আবার কখনো কখনো ভীষণ লুকিয়ে ভয়ঙ্কর চুপে চুপে কোনো নিভৃত কোণে বসে দোয়াত কলম আর বিয়েতে পাওয়া নতুন চিঠির কাগজ নিয়ে কি যেন লেখে হিজিবিজি। টুক করে একটা পাতা পড়ার শব্দ হলেও চমকে উঠে সেই লেখা পাতাটি ছিঁড়ে ফেলে। এর মধ্যে একদিন তেজপুরের মেসমশাই হন্তদন্ত হয়ে এসে খবর জানালেন, আরে তোমরা করছো কি? মাস্টারবাবু যে তার ছেলের বিয়ে দিচ্ছেন, আবার সব ঠিক, মেয়েও আমাদের চেনা। বাড়িতে তাই নিয়ে মহা হইচই পড়ে গেল। জ্যাঠা বললেন, নালিশ করব? ইয়ে নাকি চালাকি পেয়েছে, খোরপোশ দিতে হবে না? জেঠিমা বললেন, মেয়ে নিয়ে গিয়ে হাজির হও, দেখি না কেমন না নিয়ে পারে। উত্তমা সুন্দরী কেবল চোখের জল মুছতে লাগলেন ঘন ঘন। শেষ পর্যন্ত কিছুই কার্যকরী হলো না, বাগাড়ম্বরই সার হলো। স্নান করে রোজের মতো সিঁথিতে সিঁদুর রেখাটি আঁকতে গিয়ে আজ হাত কাঁপল সাবির। আয়নায় তাকিয়ে দেখল তার চোখ ভরা জল। কেমন একটা কষ্টে গলা বুক ভারী হয়ে উঠেছে। সেদিন দুপুর নির্জন হলে হাত বাক্স থেকে একটা টাকা নিয়ে চুপচাপ বেরিয়ে পড়ল সে কোম্পানি বাগানের আঁকাবাঁকা পথ ধরে। আম বাগান ছাড়িয়ে, সরকার বাড়ির পেছন দিয়ে, মহিলা সমিতির কাঁচা ঘর ডিঙিয়ে সোজা বড় রাস্তায় এসে সে হাঁপ ছাড়ল। কতদিন বেরোয় না, আজ অনেক দিন পরে খোলা রাস্তায় দাঁড়িয়ে বেশ লাগলো তার। বাঘাটা পেছন পেছন এসেছিল, 2-4 বার ঢিল ছুঁড়তেই পালিয়ে গেল। ভীষণ রোদ চড়েছে মাথার উপর, রাস্তাঘাটও নির্জন। নবাব বাড়ির কাছাকাছি বড় গাব গাছটার তলায় এসে একটু গা ছমছম করল। ভয় ডর তার কুষ্টিতে নেই, আর এসব রাস্তা তো তার হাতে তেলো, কিন্তু ভূতের ভয়ে সে ভারী কাতর। ধীরে ধীরে রাস্তা বেয়ে পল্টন মাঠ ছাড়িয়ে লেভেল ক্রসের কাছে এসে রেল লাইন ধরে স্টেশনে এলো সে। রাত দিন গাড়ি যাচ্ছে, তেজপুর কুর্মিটোলা। পুরো 1 ঘন্টারও রাস্তা নয়, 50 মিনিট লাগে সব শুদ্ধ। 6 আনার টিকিট, একখানা টিকিটও কেটে 3rd ক্লাস মেয়ে কামরায় চুপচাপ উঠে বসল। আর উঠে বসা মাত্রই হুইসেল বাজল, নিশানা উঠল, আর ভালো করে স্টার্ট দিতে না দিতেই হুশ করে এসে গেল কুর্মিটোলা। স্টেশনের উল্টো দিকের দরজা খুলে নেমে মাথায় একগলা ঘুমটা টেনে দিয়ে আরও 2টো লাইন পার হয়ে এপাশে এসে দাঁড়ালো সাবি। মাত্র 15 দিনের বসবাসের স্মৃতি বেশ স্পষ্ট মনে আছে তার। ওই তো দূরে স্টেশন মাস্টারের কোয়ার্টার, ওই তো ইঁদারা, ওই তো কাপড় শুকোচ্ছে তাদের। ধুতিটা কার? আবার বুকটা কেঁপে উঠল একটু। কিন্তু স্কুল কোন দিকে তা তো জানে না সাবি।
গ্রাম দেশ, মাঠের আলপথ বেয়ে বেয়ে এখন কোন দিকে যাবে সে? একটা গয়লানি থমকে দাঁড়ালো তার দিকে তাকিয়ে। আমাকে বিদ্যাপতি হাই স্কুলটা দেখিয়ে দিতে পারো? সাবি আবেদনটা তাকেই জানালো। গয়লানি ঘাড় নাড়ল, তারপর বলল, তোমাকে যেন চেনা চেনা লাগছে গো। আমাকে কোত্থেকে চিনবে? আমি হলাম গিয়ে বিদেশি। বিদেশি? কোথায় থাকো? তেজপুরে। তাও আমার বাড়ি না, দিদির বাড়ি। ও, তেজপুর। তো এখানে স্কুলে যাচ্ছ কেন, মেয়ে মানুষ? সাবি চিন্তা করলো একটু, তারপর বলল, বড় বিপদে পড়েছে কি না, আমার দিদির খুব অসুখ বেড়েছে। জামাইবাবু এখানকার স্কুল মাস্টার, খবর দিতে এসেছি। বাড়িতে আর কোনো পুরুষ নেই। ও, তবে তো ভারী মুশকিল। এসো, পা চালাও, আমি ওদিকেই যাচ্ছি। বেশি দূর না, একটা মাঠ পেরিয়েই মস্ত চালা বাড়ি। দূর থেকেই গোলমাল কোলাহলে বোঝা গেল, হ্যাঁ, স্কুলই বটে। গয়লানি চৌকিদারকে ডেকে দিয়ে চলে গেল নিজের পথে। সাবি চৌকিদারের হাতে 2 আনা পয়সা গুঁজে দিয়ে বলল, শিগগির সুনীল মাস্টারকে একটা খবর দিয়ে দাও তো দারোয়ান বাবু, বলো যে বাড়িতে ভারী বিপদ। আর হাপুনে তাহলে? না না, আমার কথা কিছু বলতে হবে না, শুধু তাকে একবার বার করে নিয়ে এসো ক্লাস থেকে। আরও 2 আনা গুঁজে দিল হাতে। 2 আনাতেই যথেষ্ট গলে গিয়েছিল চৌকিদার, তার উপরে দারোয়ানবাবু শুনে তো আত্মহারা। আবার তার উপরে আরও 2 আনা। এক দৌড়ে সে গিয়ে ডেকে নিয়ে এলো তাকে। আর হন্তদন্ত হয়ে ঘাম মুছতে মুছতে সুনীল এসে সাবিকে দিকে তো একেবারে থ। সাবি চোখ নামিয়ে নিল। হঠাৎ কেমন জানি লজ্জা করলো একটু। তুমি এখানে? সুনীলের মুখ থেকে খসে পড়ল শব্দ দুটি। তা কি করব? অভিমানে ভারী হলো সাবির গলা। তোমরা তো আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না। না করেছি কখনো? হ্যাঁ। কবে? তোমার বাবা তো লিখেছেন আমি এলেই তুমি বিভাগী হয়ে চলে যাবে। কেন, আমি কি করেছি? দুপুরে রৌদ্র ঝলসিত সুন্দর একখানা মুখ। এই মুখখানা কতদিন, কত সময় মনে পড়েছে সুনীলের। বুকের কাছে তার ভয় পাওয়া উষ্ণ নিঃশ্বাসটুকু অনুভব করতে করতে কত বুক কেঁপেছে। চুপচাপ তাকিয়ে রইল সে। তারপর সহসা সচকিত হয়ে বলল, একটু দাঁড়াও, আমি আসছি। ক্লাস ছুটি নিয়ে আবার মুহূর্তে ফিরে এলো সে। তারপর হাঁটতে হাঁটতে পোড়ো মন্দিরের ভাঙা বটগাছে নিভৃত ছায়া এনে বসালো সাবিকে। একেবারে নিভৃত নির্জন জায়গা, চারিদিকে তাকালে জনমনুষ্যের চিহ্ন নেই, কেবল হলদে ফুল, সর্ষে ক্ষেতে ঢেউ। পকেট থেকে রুমাল বের করে কোলের ওপর ছুঁড়ে দিয়ে বলল, মুখটা মুছছো, কত ঘেমেছ? আবার ঢাকা থেকে পালিয়ে এসেছো বুঝি? কেন আসবো না? কেন আসবে? তুমি কেন বিয়ে করবে? বিয়ে? মুখটা শুকিয়ে গেল সুনীলের। একটুক্ষণ জবাব দিল না। তারপর বলল, তুমি তো আমাকে চাও না, বিয়ে করি বা না করি। না। কি না? তুমি বিয়ে করবে না। করলে ক্ষতি কি? আমি ঢিল ছড়ব। হেসে ফেলল সুনীল। কাকে? ওই তাকে। তার কি দোষ? আমি জানি না, যাও। দুহাতে মুখ ঢাকলো সাবি। একটু পরে হাত সরিয়ে দিয়ে সুনীল বলল, একটা কথা শোনো। না। এই সব অবাধ্যতা করো বলেই তো আমি বিয়ে করতে চাই। করব তো, 100 বার করব। আমি তোমার কোনো কথা শুনবো না। শুনবে না? না। তাহলে বিয়ে করব না। বেশ কথা, নিজেও আসবে না, অন্য কেউ আসতে দেবে না? কেন দেব? কেনই বা দেবে না? তুমি তো আমার। বলেই ভয়ানক লজ্জা পেয়ে গাছের ওপাশে গিয়ে মুখ লুকোলো। সুনীলের চোখে মুখে দুষ্টুমির হাসি ঝিলিক মেরে উঠল। বলল, শিগগির এখানে এসো। না। এসো বলছি। না। আসবে না? না। ঠিক আছে, আমি চললাম। বটতলার খবর সবাই জানে। রাত্রি বা নীরব দুপুর তো দূরের কথা, দিনের যে কোনো সময় একা দাঁড়িয়ে থাকো না এর তলায়। সে সিধু নাপিত ফাঁসি দিয়ে মরার পর থেকে সরাত করে শুকনো পাতায় বুক মারিয়ে একটা গিরগিটি চলে গেল। আর সঙ্গে সঙ্গে সাবি ওরে মা রে বাবা রে বলে ছিটকে এসে জড়িয়ে ধরল সুনীলকে।
চারিদিক তাকিয়ে সুনীল তৎক্ষণাৎ চট করে সাবির বিন্দু বিন্দু ঘামে ভরা কপালটিতে চুমু খেল একটি। লাল হয়ে সাবি বলল, ধ্যাৎ। সারা বেলা তারপর তারা কেমন করে কাটালো, কোথায় কাটালো, সেসব প্রশ্ন অবান্তর। সন্ধ্যার অন্ধকারে যখন দুজন লম্বা ছায়া ফেলে ভেতরের উঠোনে এসে দাঁড়ালো কুণ্ঠিত পায়ে, তখন মা তুলসীতলায় প্রদীপ দিতে দিতে ছেলের কথাই ভাবছিলেন। এখনও কেন স্কুল থেকে ফিরল না সেটা ভেবেই উদ্বিগ্ন হচ্ছিলেন। কদিন থেকেই তো বাড়িতে ছেলের সঙ্গে কম অশান্তি যাচ্ছে না বিয়ের ব্যাপার নিয়ে, নাকি তার জন্যই রাগ করে চলে গেল কোথাও। কত রকম ভাবতে ভাবতে যখন প্রণাম সেরে মুখ তুললেন, আস্তে এসে লক্ষ্মী মেয়ের মতো কাছে দাঁড়ালো সাবি। কে? ঝাপসা আলোয় তিনি চমকে উঠলেন। সুনীল এগিয়ে এসে বলল, ওকে নিয়ে এলাম মা। নিয়ে এলি? তোমরা তো একজন বউই চাইছিলে, তাই তাই নিজে যেচে সেদে গিয়ে ওকে নিয়ে এলি? একটা মান সম্মানও কি নেই তোর? নিজের না থাক, মা বাপের উপরও তো তোর একটা কর্তব্য। বড় বড় চোখ তুলে শাশুড়ির মুখের দিকে তাকালো সাবি। না তো, ও তো আমাকে আনেনি, আমি তো নিজে এসেছি, পালিয়ে এসেছি দুপুরবেলা। সুনীল চকিত হলো। সুনীলের মা তাজ্জব। সাবি ছোট মেয়ের মতো শাশুড়ির হাত ধরে ফিক করে হাসলো। ও কিন্তু ভীষণ মিথ্যুক মা, আরও কিন্তু অনেক মিথ্যে কথা বলবে বলে ঠিক করে এসেছে। মা ছেলের দিকে তাকালেন। সুনীল নত দৃষ্টিতে চুপ। হঠাৎ এতখানি জিভ কাটল সাবি। এ মা, তোমাকে তো নমস্কার করিনি এতক্ষণ পর্যন্ত। খপ করে শাশুড়ির পায়ে নরম হাতটা বুলিয়ে নিল একটু। শাশুড়ি কঠিন হয়ে পা সরিয়ে নিতে গিয়েও হঠাৎ হেসে ফেললেন। তারপর ও না ছড়ানো মাথার এলোমেলো চুলের ঝুঁটি ধরে নেড়ে দিয়ে বললেন, যা ঘরে যা, আর কোনোদিন যদি পালাস তখন দেখিস। নির্লজ্জের মতো অসংকোচে ঘরে যেতে যেতে সাবি বলল, কেবল একদিন গিয়ে তোমাদের ঘিয়ে ভাজাটাকে নিয়ে আসতে হবে। নমস্কার। অনেক অনেক পুরনো দিনের একটা ছোট্ট মিষ্টি গল্প শোনালাম, নিশ্চয়ই খুব ভালো লাগলো। প্রতিভা বসুর লেখা নতুন পাতা গল্পটি। জানাবেন আপনাদের মতামত। ভালো লাগলে যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। আর এরকম নানা স্বাদের গল্প শুনবার জন্য, আবৃত্তি শুনবার জন্য আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। ভালো থাকবেন সবাই। আবার অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে চলে আসব। নমস্কার।